করা হয়েছিল দাঁড় করিয়ে রেখে তাকে, মানে আমরা সবাই দাহ করি কি শায়িত অবস্থায়, কিন্তু তাকে দাঁড় করিয়ে দাহ করা হয়েছিল। পৃথিবীতে এরকম উদাহরণ আর নেই। এটা তার ইচ্ছায়, তার স্বইচ্ছা। দাঁড় করেছিল কিভাবে দাঁড়ালো, মানে চারদিকে সাংঘাতিক ব্যাপার। কোথায় তাকে দাহ করা হয়েছিল? কোথায় দাহ করা হয়েছিল? না, কেওড়াতলা মহাশ্মশানে, কলকাতায়। কলকাতায় ওনার বাড়ি আছে, সেই বাড়ির কাছাকাছি কেওড়াতলা মহাশ্মশানে এখনো বাড়ি আছে, দেশপ্রাণ শাসমল রোডে রাসবিহারী ইউনিয়নের কাছে ওনার বাড়ি আছে। ওনার বাড়ির পুরো ঠিকানা কি হবে? তুমি অর্ধেক বলেছো, পুরোটা বলতে হবে। দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমলের বাড়ির অ্যাড্রেসটা বলো। পূর্ব মেদিনীপুর, কোনটায় জন্ডিবাটি দেশপ্রাণ জুনিয়র হাই স্কুল ওইখানে অবস্থিত। আমি একটু যোগ করি তার সঙ্গে। পশ্চিমবঙ্গ, পূর্ব মেদিনীপুর জেলা, দেশপ্রাণ ব্লক, চন্ডিবাটি গ্রাম, তারপর ঠিক আছে। তার সম্পর্কে দুটো তিনটি কথা মনে রাখা দরকার। আজকে আমরা যে পূর্ব মেদিনীপুর জেলায় আছি বা মেদিনীপুর জেলায় আছি, পূর্ব মেদিনীপুর জেলা পরে ভাগ হয়েছে, এটা এক সময় ইংরেজরা দুবার চেষ্টা করেছিল এই জেলাকে ভাগ করে দেওয়া। দুবারই, একবার বিশ্বযুদ্ধ লেগে যাওয়ার জন্য তারা কিছুটা পিছিয়ে যায়, আর একবার বীরেন্দ্র শাসমলের মানে লড়াইয়ের জন্য তারা পিছিয়ে যায়। এটা অ্যাকচুয়ালি চলে যেত সেই সময় উড়িষ্যার আন্ডারে। তিনি এটাকে একক লড়াইয়ে প্রায় আটকে দিয়েছিলেন। আরেকটি লড়াই তার খুব গুরুত্বপূর্ণ, ইউনিয়ন বোর্ড তখন ছিল, মানে এখন যেরকম ওই পঞ্চায়েত বা কি বলবো জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এই ধরনের স্ট্যাটাস আছে, তখন ইউনিয়ন বোর্ড ছিল। মানে আজকের যে পঞ্চায়েত সমিতি সেগুলো ইউনিয়ন বোর্ড ছিল ইংরেজ আমলে। এই ইউনিয়ন বোর্ডগুলোর আলাদা করে তাদের ট্যাক্স বসাতে অনুমতি দেওয়া হয়েছিল। সেই ট্যাক্স বৃদ্ধির বিরুদ্ধে তিনি আন্দোলন করেছিলেন এবং সেই আন্দোলন একাকী বলতে গেলে করেছিলেন। মানে তখনকার কংগ্রেস দলকেও পুরো মাত্রায় তিনি সঙ্গে পাননি। তিনি কংগ্রেস দলের নেতা ছিলেন এবং মানে দেশের নেতা ছিলেন, শুধু বাংলার নয়, মেদিনীপুরের নয়। কিন্তু যে কোনো কারণেই হোক, তার কারণ অনেক আছে, তিনি নেতাজি সুভাষচন্দ্র বসুর সমকক্ষ ছিলেন। কলকাতা কর্পোরেশনের নির্বাচনে তিনি হয়তো ওই তখনকার ছিল গিয়ে একটা সেক্রেটারি পোস্ট ছিল, তিনি হওয়ার কথা ছিল, কিন্তু কংগ্রেসের ইন্টারনাল পলিটিক্সে তিনি সেটা হতে পারেননি। কিন্তু এই যে একক আন্দোলনটা কিভাবে হয়েছিলেন, তখন কোনো যোগাযোগ ব্যবস্থা নেই, গোটা মেদিনীপুর জেলাটা তিনি হেঁটে চষে বেরিয়েছিলেন। যখন ইংরেজ আন্দোলন করছে, যখন ওই কি বলবো ট্যাক্স তুলতে আসছে, কেউ ট্যাক্স দিচ্ছে না, তখন ওই বাড়ির জিনিসপত্র ক্রোপ করলেও সেটাও মানুষ ক্রোপ করতে দিল, কিন্তু নিয়ে যাবে কিসে? নিয়ে যেতে পারলো না। একটা গরু গাড়ি পাওয়া গেল না, একটা লোক পাওয়া গেল বয়ে নিয়ে যাওয়ার জন্য। আলটিমেটলি ইংরেজ ওই একজনের কাছে মাথা নত করলো, ট্যাক্স বয়কট ট্যাক্স বসাতেই পারবে না। স্যার নামটা আরেকবার বলুন। বীরেন্দ্রনাথ শাসমল। তাকে দেশপ্রাণ বলা হতো, ও যেরকম বললো তাকে কালো ষাঁড় বলা হতো। তিনি ভারতবর্ষের, এবং যখন তিনি কলকাতা ইন্টারনাল পলিটিক্সে ছেড়ে আবার মেদিনীপুরে ফিরে আসেন, তখন গান্ধীজি, রাজেন্দ্র প্রসাদ, জওহরলাল নেহরু এদের কাছ থেকেও যে তাকে আবার ফিরে যাওয়ার জন্য বাংলার আন্দোলনে ডাক পড়েছিল। তিনি ফিরেও গেছিলেন, সেগুলো অনেক ইতিহাস তার, কিন্তু তার মুখ্য দুটি কাজ ছিল। একটি মানে কিরকম জ্বলন্ত উদাহরণ, তিনি উইল করে গেছিলেন যে আমার মৃত্যুর পরে আমার দেহ যেন মাটিতে শোয়ানো না হয়, দাঁড় করিয়ে পড়ানো হয়েছিল। আজও আছে, কেউ কলকাতা গেলে কেওড়াতলা মহাশ্মশানে যাবেন, সেখানে গিয়ে দেখতে পারবেন দেশপ্রাণ বীরেন্দ্র
মূর্তি আছে, ও লেখাও আছে। আরেকটি বিষয় ছিলেন তিনি যখন বিলেত যাচ্ছেন, তার মা তাকে কিছুতেই যেতে দেবেন না। তিনি মায়ের কাছে 8 দফা লিখিত শর্ত দিয়ে সই করে গেছিলেন। তিনি ফিরে আসবেন, তিনি অন্য কোনো মহিলাকে বিয়ে করবেন না, কোনো মহিলাকে খারাপ চোখে দেখবেন না, এই ধরনের 8 দফা ছিল। তিনি সই করে তবে গিয়ে গেছিলেন, ফিরেও এসেছিলেন। তার নিজের লেখা একটি বইও আছে, তিনি যখন জেলে ছিলেন চিত্তরঞ্জন দাস, এবং তিনি সত্যের তিন বলে একটি বই আছে, সে বইটা কখনো পড়বেন, একমাত্র উনারই একবার একটি বই আছে, উনি যখন জেলে ছিলেন সেরকম সেই সময় তিনি লিখেছিলেন। হ্যাঁ, কি নাম স্যার বইটার? সত্যের তিন বলে একটি বই আছে। আমি বলতে চাইছি এইটা, যে আমরা আজ যেখানে দাঁড়িয়ে আছি, এরকম একটি মহান নেতৃত্বের এবং মানুষের খুব কাছাকাছি, বাড়ির কাছাকাছি। আপনারা কেউ সুযোগ পেলে একটা দিন অন্তত তার বাড়িটা দেখে আসবেন। সে বাড়িটা নিশ্চিত আজকে আর অবশিষ্ট নেই বলতে গেলে, কয়েকটি হয়তো ইট গাঁথা হয়ে তেমনি আছে। আমরা খুবই অতীতকে সম্মান দিতে জানি না, তাই সেই বাড়ি আর কখনো স্মৃতিসৌধ হওয়া উচিত হয়নি। তবু একবার দেখে আসা উচিত যে বীরেন শাসমল এখানেই থাকতেন, কাঁথিতেও তার বাড়ি ছিল। তিনি স্বাধীনতা আন্দোলনের জন্য নিজের কাঁথির বাড়িটা বিক্রি করে দিয়েছিলেন, সেখানে টাকা মানে এক সময় উনি ঠিক কথাই বলেছিলেন, উনি খুব বড় ব্যারিস্টারও ছিলেন, কিন্তু কংগ্রেসের এক সময় মানে নির্দেশ আছে যে দুটো কাজ একসঙ্গে করা যাবে না, হয় দেশের জন্য কাজ করো না ব্যারিস্টারি করো। তিনি ব্যারিস্টারিটা ছেড়ে দিয়েছিলেন, এবং প্রথম ব্যক্তি। কংগ্রেসের বহু লোকই ব্যারিস্টার ছিলেন, অনেকে ছেড়েছিলেন অনেক পরে, কিন্তু তিনি প্রথম ব্যক্তি ছেড়েছিলেন। এবং সেই সময় তার আর্থিক দুরবস্থার জন্য তিনি কাঁথির বাড়িটাও বিক্রি করে দিয়েছিলেন। শ্বশুরতলা তার বাড়িটা আছে, যদিও সেটা অন্য হাতে চলে গেছে। তো কাঁথি হাই স্কুলে তিনি পড়াশোনা করেছিলেন, এরপরে কলকাতায় পড়েছিলেন। সুরেন্দ্রনাথ ঠাকুরকে মানে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের কাছে পড়বে বলে তার কলেজে গিয়ে ভর্তি হয়েছিলেন। তো আমি বলতে চাইছি এইটাই, যে স্বাধীনতা এমন একটি বিষয়, এবং সেই স্বাধীনতায় যারা যুক্ত ছিলেন, আমরা স্বাধীনতা চাইছি, পেয়েছি কি পাইনি সেটা যেরকম একটা বিষয়, তেমনি যারা এই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, যারা এই স্বাধীনতাটা 200 বছর লড়ে এনে দিয়েছিলেন, তাদেরকে একবার স্মরণ করা দরকার, মাঝে মাঝে মনে করা দরকার তারা কি জন্য স্বাধীনতা এনে দিয়েছিলেন, আমরা কি অবস্থায় নিয়ে চলেছি। এই দুটোর ভেতরে একবার একটুখানি নিজেদের একবার ইতিহাসকে যদি আমরা ফিরে না চাই, অতীতকে যদি ফিরে না চাই, তাহলে সামনের দিকে একটু অন্ধকারের দিকেই হয়তো এগোবো, সেটা হয়তো অন্ধকারের দিকেই এগিয়ে যাব। তাই আমি আবারও বলি যে আমাদের চারপাশে এরকম বহু মানুষ আছে। আরেকজন মানুষের কথাও বলা যায়, আমরা যে মাটিতে দাঁড়িয়ে আছি এটা কাঁথি। কাঁথির প্রথম সাংসদ ছিলেন বসন্ত কুমার দাস। তার বাড়ি হচ্ছে গিয়ে অরিজিনাল বাড়ি খেজুরিতে, কাঁথির বাড়িটা ওই কি বললে সরসিংতলার ভেতরটা। তিনি ছিলেন, আমরা যে আজকের ভারতবর্ষ যেটার উপর দাঁড়িয়ে আছে, আইন আদালত মানে নিয়ম কানুন, সেটা কি কে বলতে পারবে? ভারতবর্ষের যে নিয়মের উপর দাঁড়িয়ে সমস্ত কিছু পরিচালনা হয় সেটা কি? সংবিধান। এই সংবিধান রচনা হয়েছে ভারতবর্ষ